মানুষের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। মানুষ তার আয়ের একটি বড় অংশ ব্যয় করে খাবারের পেছনে। আয়ের তারতম্যের কারণে বিত্তবান ও বিত্তহীনের খাদ্য গ্রহণে পুষ্টিমানের যেমন পার্থক্য রয়েছে, তেমনি এর পাশাপাশি খাবারের প্রকারভেদেও রকমফের লক্ষণীয়। আয়ের পাশাপাশি কর্মক্ষেত্রে ভিন্নতা খাদ্যাভ্যাসে বৈচিত্র্য এনে দিয়েছে। নগরবাসীর চলমান জীবনের খাদ্য বৈচিত্র্য নিয়ে আমাদের আজকের চারিদিকে। রাজধানী শহর ঢাকায় বিভিন্ন শ্রেণীর ও পেশার প্রায় ৭০ লক্ষ লোক বসবাস করে চলেছে। অধিবাসীদের থাকার ব্যবস্থা যেমন বিচিত্র, তেমনি তাদের খাদ্য গ্রহণের আয়োজনটিও ব্যতিক্রমী। শহরের শতকরা ৪৪% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। তাদের অনেকেই অপ্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে নিয়োজিত। অনেকেরই ৩ বেলা আহার জোটে না। অনেকে ৩ বেলা যা খায় তা সুষম খাবারের আওতায় পড়ে না। অপরদিকে কিছু মানুষ প্রায়ই ৫ তারা হোটেলে আহার করেন। খাদ্যের অপরিহার্যতার কারণে শহরে গড়ে উঠেছে নানা রকম খাবারের দোকান। অভিজাত খাবারের দোকান হতে শুরু করে রাস্তার পাশে ইট, ছালা বা বেড়ার অন্তরালে খাচ্ছে মানুষ। এর মধ্যে শখের খাবারও রয়েছে। পিঠার আয়োজন সেরকম বিশেষ ধরনের খাবার। সকালবেলা বিত্তহীন মানুষেরা কাজের ফাঁকে ফাঁকে পিঠার আকর্ষণ এড়াতে না পেরে বসে যান অপরিচ্ছন্ন পরিবেশে রাস্তার পাশে গড়ে ওঠা পিঠার দোকানগুলোতে। পিঠা বিক্রেতাদের অনেকেই বছরের পর বছর রকমারি পিঠা বিক্রি করে জীবন ধারণ করছে। দোকানগুলোতে নানা রকম পিঠার সমারোহ রয়েছে। চিতই পিঠা, রসে ভেজানো পিঠা, তেলের পিঠা, পাটিসাপটা পিঠা ইত্যাদি বিক্রি হয়। সেই সাথে হরেক রকম ভর্তাও রয়েছে। পিঠা খেতে বসে অনেকেরই গ্রামে ছোট পিঁড়িতে বসে পিঠা খাওয়ার দিনগুলো মনে পড়ে যায়। পিঠার সাথে সাথে রুটির আয়োজনও রয়েছে। সারি সারি পিঠার দোকানে শত পরিবার পিঠা বিক্রি করে ঘর সংসার চালাচ্ছেন। চাচা কি করতেছেন? গোলা বানাইতেছি। কিসের গোলা? চাউলের। আর কি আছে? মিঠাই আছে। আর আর চাউলের গুড়ি, ময়দা। মিঠাইটা কি? খাজুরি মিঠাই। খেজুরের গুড়? খেজুরের গুড়। তারপর কি করবেন? পিঠা বানাবেন? পিঠা বানাম। কোনগুলা? এইগুলা। এগুলা? এইগুলা। আচ্ছা, নাম কি? আব্দুল কাদের। না, পিঠার নাম কি? পোয়া পিঠা। পোয়া পিঠা? পোয়া পিঠা। পাটিসাপটা, সেমাই। 3 ধরনের। আচ্ছা, এগুলা খায় কারা? খায় নানান পদের লোকে। আপনার মতন মানুষে খায়, ভালো ভালো লোকে খায়, কাঙ্গালিরা খায়, কুলি মজুরিরা খায়। হোন্ডা গাড়ি থামায় পিঠা কিনে? পেরে কে কেনে সুন্দর থামায় পিঠা নেয়। হোন্ডা থামায় নেয়? পিঠা নেয়। এই বড় লোকরা পিঠা কিনে? কেনে। পিঠাগুলা যে খায়, এটা কি সকালে নাস্তা হিসাবে খায়, নাকি শখে খায়, নাকি ক্ষুধায় খায়? এটা সব সময়ের জন্যই খায়। যে কেউ যেন মন লাগে কেলে খায়। একজন মন লাগলে একজন 2টা খাইলো, একজন মন লাগলে একজনের 4টা খাইলো, 2 গ্লাস পানি খাইলো, বাস ক্ষুধা মরিয়ে গেল। এটা গরিবের খানা, বড় লোকের খানা, নানান পদের লোকের খানা। এটা পিঠা মূলত সকাল অথবা বিকেল বেলার অবসরের খাবার। কিন্তু পিঠা খেয়ে তো কর্মজীবীর পেট ভরে না। সেক্ষেত্রে তাদের জন্য রয়েছে পরোটা ভাজির আয়োজন। সকালে অনেকেই নাস্তা করেন পরোটা দিয়ে। মূল্য ও মানের সহসম্পর্ক অনেকের কাছে বেশ গুরুত্বপূর্ণ, আবার অনেকের কাছে একদম গুরুত্বহীন, যে কারণে সাধারণ ঠেলা গাড়িতেও গুরুপাক খাদ্যের দেখা মেলে। হাঁটতে হাঁটতে আমরা খুঁজে পেয়েছি আরেকটি মজার খাবারের ব্যবস্থা। এখানে কি বিক্রি করছেন? তেহারি দাদা। তেহারি? জি। কত করে প্লেট? 12 টাকা। আচ্ছা, কি কি দেন তেহারিতে? গরুর গোশ, চাল। কতদিন ধরে বিক্রি? এখানে প্রায় 15 বছর। 15 বছর? সালাদ আছে? জি, সবই আছে। এগুলো কোত্থেকে কিনেন? কষাইয়ের দোকান থেকে গরুর গোশ 70 টাকা কেজি। চাল আড়ত থেকে, শ্যামবাজার থেকে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সব ইত্যাদি কিনতে হয়। এখানে কি গাড়ি থামায় কেউ খাইতে আসে? হ্যাঁ, রিস্কওয়ালা আসে, বেবিওয়ালা আসে, কাস্টমার আছে এলাকার। কেমন হয় আপনার? এই মোটামুটি হয়, মাপ মালে চলা যায়। প্রতিদিন এটা জি, পুরাটা বিক্রি হয়? জি। সকাল বিকাল? জি। সন্ধ্যাবেলা? শুধু সকাল। দুপুরে বেচেন না? নিম্নবিত্তের মধ্যে যাদের যৎসামান্য অর্থ আছে, তারা মাঝে মধ্যে
তেহারি, বিরিয়ানি ইত্যাদি খায়। আর যাদের সেটুকুও নেই তারা তুমি কি বেচতেছো এগুলা? ব্যস্ত আছি। হাড্ডি হাড্ডি যে কোত্থেকে আনছো? বিয়ে বাড়িতে কোনখানের বিয়া বাড়ি? সাদা বাস। হায়দ্রাবাদ। হ্যাঁ, আচ্ছা, কেমনে বিক্রি করো, কি হিসাব? 2 টাকা 1 টাকা 2 টাকা 1 টাকায় কি 5 টাকায় কি বলো? হাড্ডি বেশি বিক্রি করি। 2 টাকার হাড্ডি দেখাও তো। এটা 2 টাকার হাড্ডি। হ্যাঁ, আর 5 টাকায় কি দাও? আরো বেশি দাও। এই পোলাও পোলাও 3 টাকা 4 টাকা 5 টাকার কারা খায় তোমার এখানে? পোলাও না খায়। তাই? তুমি কি খাইতেছো? হাঁটতে খেতেছি। তুমি জানো এগুলা কি? এই যে বিরিয়ানি পাকানো হয় তোমার কি খাইতে সবচেয়ে ভালো লাগে? এর সময় তো এটি খাই, ভালো লাগে দেখা। তোমার খুব খাইতে ইচ্ছে করে এগুলা? জি। এর লেগে খাও? হ্যাঁ। তুমি কি জানো যে এগুলা ফেলে দেওয়া খাবার? জি না। জানো না? তোমার এগুলা যে তুমি এগুলা প্রায় খাও? না। মাঝে মধ্যে খাও? হ্যাঁ। তোমার শরীর খারাপ করে না খাওয়ার পরে? খারাপ লাগে না? এটা খারাপ লাগে, আবার কতক্ষণ পর ঘুমাই যায়। শরীর খারাপ করে? জি। কি হয়? প্রচন্ড ঘুম আসে। এগুলা খাইলে আর কোনো ক্ষতি বা অন্য কোনো কিছু হয় না? না। কোনো সমস্যা হয় না? না। তুমি খায়া খুব মজা পাও? জি। এই ঢাকাতেই পাওয়া যায় নাস্তার জন্য এক বিশেষ ধরনের ছোট মুচমুচে রুটি, বাখরখানি। জনশ্রুতি অনুযায়ী আগা বকের বা আগা বাকির খাঁ এর নামানুসারে এ রুটির নামকরণ করা হয়েছে। তিনি ছিলেন ভাটির জমিদার। জনশ্রুতি মেনে নিলে ধরে নিতে হয় বাখরখানির সৃষ্টি 18 শতকের মাঝামাঝি সময়। অনেক কায়দা করে বাখরখানি বানানো হয়। পুরনো ঢাকার বাইরে বাখরখানি তেমন একটা তৈরি হয় না। পুরানো ঢাকার ঐতিহ্যবাহী বাখরখনি কারা খায়? বাখরখনি বাগরখানি এটা পুরানা ঢাকার লোকেরাই বেশি খায়। তারপরে মনে করেন এখন গ্রামের লোকেরাও খায় কম বেশ। কখন বেশি বিক্রি হয়? বিক্রি এটা সবসময়ই হয়। কি দিয়া খায় এটা? এটা মনে করেন যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায়, যে কোনো জিনিস দিয়ে আপনি খেতে পারেন। মিষ্টি, দুধ, মাংস, ডাল, ভাজি, চিনি। বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে রাজধানী শহর ঢাকা। বর্তমানে শহরের বৃদ্ধি উত্তরমুখী হলেও একসময় শহরবাসীর সর্বপ্রকার ব্যবসায়িক, আবাসিক ও বিনোদনের উৎস ছিল পুরনো ঢাকা। যে কারণে নদী তীরবর্তী ঘাট এলাকা হয়ে পড়েছিল অভিগমনকারীদের অবসরস্থল। ইংরেজদের শাসনামল হতেই অভিগমনকারীদের থাকা খাওয়ার সুবিধার্থে তীরেই গড়ে ওঠে ভাসমান খাওয়ার হোটেল ও আবাসিক ব্যবস্থা। গোড়ার দিকে বড় বড় ব্যবসায়ীরা বাণিজ্যের উদ্দেশ্যে নিজস্ব বজরা ঘাটে ভিড়াত। সময়ের সাথে সাথে ব্যবসা প্রসারের ফলে সব ধরনের লোকজনের আগমন ঘটে এবং স্থানীয় লোকজন কাঠের বজরা দিয়ে আবাসিক ও খাওয়ার হোটেলে প্রচলন করেন। যেহেতু আদি আমলে এই এলাকায় মূলত হিন্দু সম্প্রদায়ের লোকজন ব্যবসায় জড়িত ছিল বেশি, সে কারণে হোটেলগুলো তাঁদের নামে ও তাঁদের সুবিধানুযায়ী গড়ে ওঠে। সাম্প্রতিক সময়ে বজরাগুলোকে কাঠ হতে রূপান্তরিত করে লোহার বজরায় পরিবর্তিত করা হয়েছে। বর্তমানে এই হোটেলগুলোতে সকল সম্প্রদায়ের মানুষের থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে খায় স্বল্প আয়ের লোকেরাই বেশি, ঘাট শ্রমিককে খায়, ঘাট শ্রমিক আসেন। তারপরে বেশিরভাগ আসেন মাছ, দেশের বিভিন্ন জায়গা থেকে মাছের ব্যবসায়ীতে আসেন। এখানে পাশে মাছ নিয়ে নামে, ক্লান্ত দেহে চট করে এখানে উঠে যায়, আর জার্নিটা করতে হয় না, এই সুবিধাটা। আর বিশেষত এখানে আসে দক্ষিণ বাংলার লোকে বেশি। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত কিছু হোটেলে নিম্ন আয়ের লোকদের জন্য রয়েছে খুবই সাধারণ মূল্যের ভাতের ব্যবস্থা। এসব হোটেলের খাবারগুলো সহজ সরল। কথা বলছি ওয়াইজঘাটে অবস্থিত খুব স্বল্প খরচে খাওয়া যায় এরকম একটা হোটেলে আমরা এসেছি। আচ্ছা, সকালের খাবারের খরচ কত পড়ে? 7 টাকা, 8 টাকা, 6 টাকা, 4 টাকা, 5 টাকা। কি কি খাবার খাওয়ান? আলু ভর্তা, পাতলা ডাল, গরম ভাত। পাতলা ডাইল। জি।
আচ্ছা, এটা সকালে, সকালে আর দুপুরে? দুপুরে মাছ, আর মাছ ভাত দুপুরে 11 টাকা, 12 টাকা, 10 টাকা। রাতে এরকম? ইয়েস, কারা খায়? খায় কাস্টমার। কি কি ধরনের কাস্টমাররা খায়? এই যেমন আমার মতন এই যারা ফেরি করে, চা বেচে, তারা। আলু ভর্তা কত করে? 1 টাকা। মানে এক একটা গোল্লা কি 1 টাকা? 1 টাকা। ভাত? ভাত 3 টাকা প্লেট। প্লেট কিরকম? এই যে এই যে প্লেট, এই এক প্লেট 3 টাকা? এই 2 টাকা। 2 টাকা। আর ফার্স্টে 3 টাকা। অফিস পাড়াতেই আরেক ধরনের খাবারের আয়োজন রয়েছে, সেটা টিফিন কেরিয়ারে খাবার। আশেপাশের এলাকা হতে ছেলেমেয়েরা এভাবে ক্রেতাদের খাবার যোগান দিচ্ছে। এই পাড়াতেই সচ্ছল কর্মচারীদের জন্য রয়েছে ঘরোয়া হোটেল। এখানে কর্মচারী ছাড়াও অন্যান্য ক্রেতারা ভিড় জমান। পাকিস্তান আমল থেকেই এই হোটেল ছিল, তবে বর্তমান স্থানে নয়। ঘরোয়া হোটেল খিচুড়ির জন্য বিখ্যাত। আপনার প্রিয় খাবার কি? খিচুড়ি। এই জন্য কি ঘরে আসছেন? হ্যাঁ, এখানে খিচুড়ির দাম কেমন বলে আপনার মনে হয়? একটু কমালে একটু ভালো হতো, কতটুকু কমালে ভালো হতো? মধ্যবিত্তদের জন্য আর 10% কমালি হলো। দামটা একটু অবশ্যই বেশি, তুলনামূলক কিছুটা 20% কমাইলে মনে হয়, মানে আরো 10 টাকার যে পরিমাণে, সেটা মনে হয় মোটামুটি সুবিধা হবে। এখানে যারা খেতে এসেছে সবাই বলছে যে খাবারের মান ভালো, কিন্তু দাম কমানো উচিত। অনেকে বলছে 10%, অনেকে বলছে 20%। এ প্রসঙ্গে আপনার মত কি? না, আমার মত যে দাম যারা খায় তারা চিন্তা করে কম হইলে ভালো হয়, হয়তো খাওয়া যায়, বা প্রাইস বেশি হলে খাইতে সমস্যা। কিন্তু মার্কেট অনুযায়ী যে অবস্থা, তাতে খাসির মাংস এবং বিরিয়ানির চালের দাম যে হারে বাড়ছে, এই অবস্থায় কোনো অবস্থায় কমানো সম্ভব না। এবং সব জিনিসের দাম মানে প্রতি বছরই বাড়তেছে। এবং আমাদের যে খিচুড়ির কোয়ালিটি, সেটার উপরে মনে করেন বাইরের জিনিসেরও প্রভাব আছে, যেমন লং, এলাচ, দারচিনি, জায়ফল, জত্রিক, জিরা, এগুলি তো বাইরে থেকে আসে। এগুলির উপরে ভ্যাট বসে, ট্যাক্স বসে, দিন দিন বাড়ে। আমি আজকে থেকে 4 বছর আগে যে এলাচ কিনি 400 টাকা কেজি, এখন সেটা 1200 টাকা কেজি কিনতে হয়। এরকম সব জিনিসের দাম, যার জন্য ওইটা মানে খাওয়াটা তো বিরিয়ানি টাইপ, যেহেতু খিচুড়ি, এটা মানে টেস্টি, অনেক হাই টেস্টি। এটা করতে গেলে ওই ধরনের জিনিসই ব্যবহার করতে হবে, যার জন্য দাম বাড়বে। মতিঝিল এলাকায় চাকুরিজীবী ও ব্যবসায়ীদের জন্য যেমন বিভিন্ন প্রকারের খাবারের ব্যবস্থা রয়েছে, তেমনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও তরুণ সমাজের কাছে দারুণ জনপ্রিয় ঢাকার চাংখারপুলে অবস্থিত নীরব হোটেল। হোটেলটির নাম নীরব হলেও বাস্তবিক অর্থে দারুণ সরব। প্রতিদিন অসংখ্য মানুষ এই হোটেলে আসেন। নীরব হোটেলের জনপ্রিয়তার মূলে রয়েছে বিচিত্র রকমের খাবারের আয়োজন। প্রায় 13 থেকে 14 প্রকারের নানা ধরনের তরকারি ও মাছের ভর্তা এবং ভাজি এই হোটেলের প্রধান আকর্ষণ। দল বেঁধে বন্ধু বান্ধব নিয়ে অনেকেই চলে আসেন এখানে। মধ্যবিত্ত শ্রেণীর জন্য আদর্শ হোটেল এই নীরব। সব ধরনের সবজি, ভর্তা, যেটা এক এক ধরনের এক এক ডিস্ট্রিক্ট এক এক রকম ল্যাঙ্গুয়েজে বলে, সেগুলো সবই এখানে পাওয়া যায়, যার জন্য সবাই ভিড় করে, পুরানো দিনকে ফিরে আনতে চায় আর কি। পুরনো ঢাকার খাবার বলতে তো আমরা সাধারণত মোগলাই, বিরিয়ানি এগুলো বুঝি। তো ভর্তা ভাজি দিয়ে একটি হোটেল চালানোর পেছনে কি উদ্দেশ্য কাজ করেছে? ভর্তাবাজি দিয়ে একটি হোটেল চালানোর পিছনের উদ্দেশ্য হলো যে আজকাল তো মনে করেন বড় বড় হোটেল, বিভিন্ন জায়গায় বড় বড় হোটেল হচ্ছে দামি দামি খাবার। মানুষ তো দামি দামি খাবার খেতে খেতে তার একদম অন্য হয়ে গেছে। তো মানুষ তো রুচির একটা পরিবর্তন আছে। তাই আমরা এটা আজকের থেকে না, প্রায় আজকে দীর্ঘ 35 বছর যাবতই আমরা এটা প্রতিষ্ঠা হয়েছে। ক্রেতাদের সুবিধার্থে শহরে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ হোটেল। শহরের কিছু গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় এই ধরনের ভ্রাম্যমাণ হোটেল দেখা যায়। এ ধরনের হোটেলের আবির্ভাব বেশি দিনের নয়। হোটেলের খাবারের মানও ভালো। ক্রেতা অনুযায়ী হোটেলগুলোর খাদ্য তালিকা প্রস্তুত করা হয়। ক্রেতার খাওয়ার সুবিধার জন্য চেয়ারের ব্যবস্থাও আছে।
বর্তমানে অনেক শিক্ষিত ছেলেমেয়ে এ ধরনের ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বিশ্ববিদ্যালয় এলাকায় এরকম একটি ভ্রাম্যমাণ হোটেল তৈরি করার পেছনে কি চিন্তা কাজ করেছে আপনার? আমি আমার স্টাডি কমপ্লিট করার পর 5 বছর বাইরে ছিলাম, হংকংয়ে ছিলাম। আমি কোরিয়াতে গেছি, ওখানে দেখছি যে এরকম মোবাইল রেস্টুরেন্ট আছে অনেক। তো আমি ওখানে যাওয়ার পর দেখলাম যে আমরা যে পরিশ্রমটা বাইরে গিয়ে করি, ওই পরিশ্রমটা আমি মনে করলাম যে এত টাকা খরচ করে বাইরে গিয়ে না গিয়ে আমি এই পরিশ্রমটা দেশেই করব। হ্যাঁ, তো ওর থেকে আমি উৎসাহ পেয়ে দেশে এসে আমি ফেরত আসার পর আর বাইরে যাই না, এবং এখানে আমি ইনভেস্ট করে এখানে এই বিজনেস শুরু করেছি। এখানে বিক্রি কেমন হয়? ভালো বিক্রি হয়, এভারেজ মানে প্রতিদিন 3-4 হাজার টাকা বিক্রি হয়। শহরে এলাকা ভিত্তিক কিছু খাবার হোটেল গড়ে উঠেছে, যেখানে অফিসের কর্মচারী হতে শুরু করে মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তের লোকজন খেতে আসতে পারেন। সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে এই হোটেলগুলো গড়ে উঠেছে। দাম কিছুটা বেশি হলেও ব্যস্ততাপূর্ণ এলাকায় অবস্থানের কারণে ক্রেতা পেতে তেমন একটা অসুবিধা হয় না। মোটামুটি সব ধরনের খাবার পাওয়া যায়, তবে মোগলাই খাবার বেশি চলে। ঢাকা শহরে ফাস্টফুড যেমন আকাশচুম্বী হচ্ছে, তেমনি থাই ও চাইনিজ খাবারের হোটেলগুলিও ঊর্ধ্বমুখী হচ্ছে। সুউচ্চ হোটেলের এই ধারা বেশি দিনের নয়। ঢাকা শহরে যত দিন যাচ্ছে অভিজাত এলাকার জমির মূল্য ততই বাড়ছে, যে কারণে আনুভূমিকভাবে হোটেল স্থাপন করা অত্যন্ত ব্যয়বহুল। ফলে ইদানিংকালের ব্যবসায়ীরা সুউচ্চ বাণিজ্যিক ফ্ল্যাটে হোটেল গড়ে তুলতে আগ্রহী হচ্ছেন। হোটেলের উচ্চতার সাথে সাথে দামটিও অনেকের ধরাছোঁয়ার বাইরে। তবে দাম বেশি হলেও হোটেলগুলোর খাবারের মান ভালো, এবং যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ তা হলো খাবারগুলো স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয়। অনেকটা পাশ্চাত্য ঢঙে সাজানো হয় এ ধরনের হোটেলগুলো। হোটেলের অভ্যন্তরে কৃত্রিম ফোয়ারা, সুদৃশ্য বাতিসজ্জা, চমৎকার আসবাবপত্র সবকিছু দ্বারা হোটেলকে অতিথিদের নিকট আকর্ষণীয় করে তুলতে চেষ্টা করা হয়। এ ধরনের হোটেলে উচ্চবিত্তরা বেশি আসেন, মাঝারি আয়ের লোকজন মাঝে মধ্যে শখ করে আসেন। এইসব দামি অভিজাত হোটেলগুলোকে দেশের সাধারণ শ্রেণীর মানুষেরা কিভাবে গ্রহণ করছে? সাধারণ শ্রেণীর লোকেরা বর্তমানে এই ধরনের রেস্টুরেন্টগুলির ভিতরে তাদের বেশিরভাগে আগ্রহ, এবং তারা বেশি ভিড় জমাতেছে। আগের দিনে তারা বিশেষ একটা এইদিকে আসতো না, কিন্তু ডে বাই ডে এখন তাদের আগ্রহ যেন বেড়ে যাচ্ছে। বিভিন্ন কারণে তারা এখন এই সমস্ত রেস্টুরেন্টে আসতে চায় বেশি। কারণগুলো কি কি? কারণ তারা হয়তো এখন বেশিরভাগে যে ইয়ং বয়সের ছেলেরা বা ছাত্ররা যারা আছে, তারা বিভিন্ন ডিশ এবং বিভিন্ন ধরনের মানুষের সাথে, কালচারের সাথে পরিচিত হইয়া তারাও চাচ্ছে সেই কালচারে চলার জন্য উন্নত মানের একটু কালচারে আসা তারা উন্নত মানের খাওয়ার আগ্রহ তাদের ক্রিয়েট করতেছে। এছাড়া এখন অনেকেই চাচ্ছে না যে তাদের বাড়িতে ঝামেলা বেশি হোক। তারা 2-4 জন বন্ধুবান্ধব হলো বা 10 জন 20 জন হলো, এমনকি ছোটোখাটো বার্থডে পার্টিগুলিও তারা রেস্টুরেন্টে চলে আসে। এখানে তাদের আর কোনো চিন্তা রইল না, ঝামেলা রইল না, আসলো, অর্ডার দিল, বাস তারা তাদের আত্মীয়তা সম্পন্ন করে তার চলে গেল। সময়ের সাথে সাথে মানুষের খাদ্যাভ্যাস পাল্টাচ্ছে। দৈনন্দিন জীবনের খাদ্য তালিকায় প্রভাব ফেলছে ব্যক্তির নিজস্ব রুচি, অর্থনৈতিক অবস্থা, স্বাস্থ্যগত বিষয় প্রভৃতি, যে কারণে সামগ্রিকভাবে বিষয়টি হয়ে পড়েছে ব্যাপক এবং জটিল। আমরা এর একটি ক্ষুদ্র অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।